হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর WBES এর লেখা দ্য সেকেন্ড কামিং এই পোয়েট্রিটা বা ভার্সটাকে নিয়ে আমরা ডিটেলে ডিসকাস করব। তো প্রথমে আমরা একটু কবি পরিচিতি সম্পর্কে জানব, পরবর্তীকালে আমরা এই কবিতার লাইন বাই লাইন বাংলাতে মিনিং এবং এই কবিতার ইনার এক্সপ্লেনেশন, কবিতার মধ্যে লুকিয়ে থাকা বিবলিক্যাল সিগনিফিকেন্সগুলো জানবো, তৎসঙ্গে রেটোরিক্যাল ডিভাইসেসগুলো নিয়েও আমরা জানবো। তো চলো প্রথমেই আমরা একটু কবি সম্পর্কে জেনে নিই। ডব্লিউ বি ইয়েটস এর সম্পূর্ণ নাম উইলিয়াম বাটলার ইয়েটস। উইলিয়াম বাটলার ইয়েটস ছিলেন একজন বিখ্যাত আইরিশ কবি এবং একাধারে নাট্যকারও, যিনি সাহিত্যে অসামান্য অবদান রাখার জন্য 1923 সালে উনাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছিল। তিনি 1865 সালের 13 জুন আয়ারল্যান্ডের ডাবলিন নামক একটা শহরে জন্মগ্রহণ করেছিলেন। 1939 সালে এই মহান কবি পরলোক গমন করেন। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো, আমাদের বিশ্ববিখ্যাত অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লিখেছিলেন এবং তার ইংরেজি অনুবাদ দ্য সং অফারিংস এর জন্য তিনি 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। সেই সং অফারিংসের প্রিফেস বা ভূমিকাটা লিখেছিলেন কিন্তু আমাদের ডব্লিউ.বি. ইয়েটস, উইলিয়াম বাটলার ইয়েটসই কিন্তু লিখেছিলেন। দ্য সেকেন্ড কামিং কবিতাটা ডব্লিউ.বি. ইয়েটস রচনা করেছিলেন 1919 সালে। প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে কিন্তু এই কবিতাটা রচনা হয়েছিল। এই কবিতাটা প্রথম প্রকাশিত হয় 1920 সালের নভেম্বর মাসে আমেরিকার একটা ম্যাগাজিন দ্য ডায়াল নামক পত্রিকায় এই কবিতাটা প্রথম প্রকাশিত হয়েছিল 1920 সালে। এবং পরবর্তীকালে তিনি তার নিজের কবিতা সংকলন, যার নাম মাইকেল রবার্টস অ্যান্ড দ্য ডান্সার, এই কাব্যগ্রন্থে 1921 সালে এই কবিতাটা পুনরায় প্রকাশিত করেছিলেন। তাহলে আমরা এবার একটু কবির সম্পর্কে জানলাম। এরপর একটু কবিতার সম্পর্কে কিছুটা আইডিয়া না থাকলে আমরা কবিতা সম্পর্কে বুঝতে একটু অসুবিধা হবে, তাই একটু কবিতা সম্পর্কে জেনে নিই। কবি মনে করেছেন, এই কবিতাটা যখন কবি লিখেছিলেন, কবি মনে করেছেন পৃথিবীটা পাপে পরিপূর্ণ হয়ে গেছে, চারিদিকে শুধু হিংসা আর হত্যা লীলা চলছে। তাই পৃথিবীতে যীশু খ্রিস্টের আবার আগমন ঘটবে এবং সবকিছুর তিনি অবসান ঘটাবেন আর শান্তি স্থাপন করবেন। তাই এই কবিতার নাম হয়েছে দ্য সেকেন্ড কামিং, অর্থাৎ দ্বিতীয়বার আগমন। যদিও এই কবিতাটার আগের নাম ছিল দ্য সেকেন্ড বার্থ। এখন আমাদের মনে একটাই প্রশ্ন, যদি এটা দ্বিতীয়বার আগমন হয় তাহলে প্রথমবার কার আগমন ঘটেছিল? প্রথম আগমন হয়েছিল আজ থেকে প্রায় 2000 বছর আগে, যখন পৃথিবীটা পাপে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। সৃষ্টিকর্তা ভগবান, যিনি এই পৃথিবীটাকে আবিষ্কার করেছেন, তিনি এই পৃথিবীটাকে এতটাই ভালোবাসতেন, তিনি জানতেন যে এই পৃথিবীটাকে বলা হয় মৃত্যুপুরী, তবুও তিনি তার সন্তানকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন তার সন্তানের মৃত্যু হবে জেনেও। অর্থাৎ জেসাস খ্রাইস্টের আগমন ঘটেছিল ঠিক 2000 বছর আগে। কিসের জন্য জেসাস খ্রাইস্ট এসেছিলেন? যে 2000 বছর আগে আমাদের পৃথিবীটা এতটাই পাপে পরিপূর্ণ হয়ে গিয়েছিল যে ওই পাপটাকে নিবারণ করার জন্য, এই পৃথিবীতে শান্তি স্থাপন করার জন্য
সৃষ্টিকর্তা ভগবান তার পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। আমরা কি করলাম? তিনি যখন সমস্ত পাপের বোঝা মাথায় নিয়ে আমাদের মধ্যে ভালোবাসা বিলিয়ে দিচ্ছিলেন, আমরা তাকে ক্রুশবিদ্ধ করে মেরে ফেললাম। তো ভগবান কি আর চাইবেন পরবর্তীকালে আমাদের পৃথিবীটা যখন পাপে পরিপূর্ণ হয়ে যাবে তখন কি তার সন্তানকে পাঠাবেন? অবশ্যই পাঠাবেন, কিন্তু তিনি আর সহজ সাবলীল বা মনুষ্য রূপে কিন্তু আর পাঠাবেন না। কি হিসেবে পাঠাবেন সেই নিয়ে আজকে আমাদের এই কবিতা। তো চলো প্রথমে আমরা তাহলে লাইন বাই লাইন ইনার এক্সপ্লেনেশন গুলো জেনে নিই। প্রথম লাইনে বলছে, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য হোয়াইটনিং জায়ার। জায়ার কথার অর্থ হচ্ছে বলয়। টার্নিং মানে কি? ঘোরা। অ্যান্ড টার্নিং আবারও ঘুরছে। কোথায় ঘুরছে? ইন দ্য হোয়াইটনিং জায়ার। হোয়াইটনিং মানে হচ্ছে বিস্তৃত। জায়ার, জায়ার কথার অর্থ কি? বৃত্ত বা বলয়, অর্থাৎ একটা বিস্তৃত বলয়ের মধ্যে ঘুরছে। কে ঘুরছে? বিস্তৃত বলয়। বলয় আমরা কোনটাকে বলবো? বলয়, একটা বিস্তৃত বলয় বলতে একটা স্পাইরাল মুভমেন্টকে বলা হয়। এটাকে বলা হয় কি? বিস্তৃত বলয়। তো এই বিস্তৃত বলয়ের মধ্যে কে ঘুরছে? দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। এখানে ফ্যালকন, ফ্যালকন মানে হচ্ছে বাজ পাখি। তাহলে দ্য ফ্যালকন, বাজ পাখিটা, ক্যান নট হিয়ার শুনতে পাচ্ছে না। বাজ পাখিটা শুনতে পাচ্ছে না। কাকে শুনতে পাচ্ছে না? কার কথা শুনতে পাচ্ছে না? দ্য ফ্যালকনার, অর্থাৎ বাজ পাখির মালিককে শুনতে পাচ্ছে না। অর্থাৎ বাজ পাখির মালিকের কথা আর শুনতে পাচ্ছে না। দেখো এখানে আমরা পেলাম জায়ার। জায়ার কথাটা একটা বিবলিক্যাল সিগনিফিক্যান্স রয়েছে। ডব্লিউ.বি. ইয়েটস মনে করতেন আমাদের সভ্যতার এখান থেকে শুরু হয় এবং সভ্যতার শেষ হয় কোথায়? এখানে। তো ডব্লিউ.বি. ইয়েটস মনে করতেন যে এই সাইকেলটা সময় নেয় 2000 বছর এই পৃথিবীতে টিকে থাকার জন্য। তাহলে একটা পৃথিবীর বয়স 2000 বছর। একটা এরা বা একটা যুগ সৃষ্টি হয় কত বছরকে নিয়ে? 2000 বছরকে নিয়ে। তো আমরা দ্বিতীয় লাইনে দেখলাম, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। এখানে ফ্যালকন বলতে মানব জাতিকে বোঝানো হয়েছে। আর ফ্যালকনার মানে সর্বশক্তিমান ঈশ্বর। তো ঈশ্বর তো সবকিছুর নিয়ন্ত্রক। এখানে ফ্যালকন ফ্যালকনারের কথা শুনছে না, অর্থাৎ বাজ পাখিটা তার মালিকের কথা শুনছে না। তো এখানে যদি ফ্যালকন বলতে এখানে মানুষকে বোঝানো হয়েছে, আর ফ্যালকনার বলতে সৃষ্টিকর্তা ভগবানকে বোঝানো হয়েছে। তো যখন পৃথিবীটার সূচনা হয়, অর্থাৎ ভগবান যখন পৃথিবীকে সৃষ্টি করছিলেন তখন মানুষ ভগবানের অধীনে ছিলেন। যত পৃথিবীর দিন গড়ে আসছে তত কিন্তু মানুষেরা ভগবানের কথা আর শুনছে না, অর্থাৎ ঈশ্বরের কথা আর মেনে চলছে না। ঠিক যেমন ভাবে ফ্যালকনার বা ফ্যালকনারের কথা ফ্যালকনটা শুনছে না। ক্লিয়ার? থিংস ফল অ্যাপার্ট। জিনিসগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আগেই বলেছি এই কবিতাটা প্রেক্ষাপট, এই কবিতার প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। যখন প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছিল তখন কোনো মানুষ, সব মানুষই কি এদিক ওদিক ছুটে পালিয়ে যাচ্ছিল জীবন রক্ষার তাগিদে। তখন তাদের বাড়িঘরের সমস্ত কিছু জিনিস এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল। তাই বলছে থিংস ফল অ্যাপার্ট, জিনিসগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড। সেন্টার মানে কি? কেন্দ্র। কেন্দ্র কোনো কিছুকে ধরে রাখতে আর পারছে না, অর্থাৎ এতটাই বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়েছিল। কেন্দ্র অর্থাৎ কেন্দ্র বলতে এখানে আমাদের সরকার,
সরকারের কথা বোঝানো হয়েছে, অর্থাৎ এত বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়েছিল, সরকারও কাউকে কন্ট্রোলে আনতে পারছিল না। অর্থাৎ এখানে সরকার বলছি, আবার কিন্তু একাধারে ভাবতে গেলে ওটা কিন্তু ঈশ্বরের কথা বলা হচ্ছে। অর্থাৎ এমন একটা পাপের মধ্যে আমরা চলে এসেছি, একটা অরাজকতা পরিবেশের মধ্যে চলে এসেছি, আমরাও কিন্তু স্বয়ং ঈশ্বর বা ভগবানের কথা কিন্তু আমরা শুনছি না। Mere anarchy is loosed upon the world. মেয়ার কথার অর্থ শুধুমাত্র, অ্যানার্কি অরাজকতা, শুধুমাত্র অরাজকতা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তো প্রথম বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা, যে অরাজকতা, সেখানে কেউ কারুর কথা শুনছে না। সিম্বল হিসেবে অর্থাৎ সেন্টার হিসেবে যদি আমরা ঈশ্বরকে ধরি, তিনি সবকিছুকে নিয়ন্ত্রণের মধ্যে রেখেছিলেন, কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে যে তার হাত থেকে নিয়ন্ত্রণটা চলে যাচ্ছে, কেউ কারুর কথা শুনছে না। অর্থাৎ মনুষ্য জাতিও ঈশ্বরের কথা শুনছে না, মানুষ আর ঈশ্বরের কথা কিন্তু শুনছে না। তাই মেয়ার অ্যানার্কি অর্থাৎ অরাজকতার এমন সৃষ্টি হয়েছে, মানুষও ঈশ্বরের কথা শুনছে না। The blood deemed tide in the loosed. The blood deemed tide মানে রক্তের স্রোত, অর্থাৎ রক্তের স্রোত চারিদিকে বয়ে যাচ্ছে, রক্তের বন্যা বইছে। And everywhere the ceremony of innocent is drowned. And everywhere এবং সব জায়গায় the ceremony of innocent সরলতার উদযাপন, নিষ্পাপতার উদযাপনটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে। তাহলে বিশ্বাস, ভক্তি, নিষ্পাপতা, সরলতা আর নেই, তার জায়গা দখল করেছে কে? পাপ, হিংসা, ঘৃণা আর বিদ্বেষ। এরপর লাইনে যাব, দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন। দ্য বেস্ট, বেস্ট বলতে আমরা গুড এর সুপারলেটিভ ফর্ম আমরা জানি বেস্ট। এখানে বেস্ট বলতে সৎ মানুষ বা ভালো মানুষের বা ভালো মনের মানুষকে বোঝানো হয়েছে। ল্যাক মানে কি? অভাব, অর্থাৎ ভালো মানুষের মধ্যে অভাব দেখা দিয়েছে। কিসের অভাব দেখা দিয়েছে? অল কনভিকশন অর্থাৎ আত্মবিশ্বাসের অভাব দেখা দিচ্ছে। অর্থাৎ যারা ভালো মানুষ এই বর্তমান সমাজে, তাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দিয়েছে, তাদের মধ্যে আত্মবিশ্বাস আর নেই। তার জায়গায় কারা আসছে? while the worst are full of passionate intensity. passionate intensity মানে হচ্ছে প্রবল উৎসাহ। অর্থাৎ যেখানে খারাপ লোকেরা, এখানে আমরা প্রথম লাইনে দেখলাম, প্রথম লাইন বলতে এর আগের লাইনটাতে দেখলাম বেস্ট বলেছে, তারপরের লাইনে দেখলাম ওর্স্ট বলেছে। ব্যাড এর সুপারলেটিভ ফর্ম ওর্স্ট। এখানে ওর্স্ট বলতে পৃথিবীর খারাপ বা নিকৃষ্ট মানুষদের কথা বোঝানো হয়েছে। অর্থাৎ যেখানে খারাপ লোকেরা প্রবল উৎসাহের সাথে অগ্রসর হচ্ছে, অর্থাৎ ভালো মানুষের আত্মবিশ্বাসটা হারিয়ে যাচ্ছে, ধীরে ধীরে অগ্রসর হচ্ছে কার? খারাপ মানুষের। এটা গেল আমাদের ফার্স্ট স্ট্যাঞ্জা। এরপর চলে যাব সেকেন্ড স্ট্যাঞ্জাতে। শিওরলি সাম রেভিলেশন ইজ অ্যাট হ্যান্ড। শিওরলি নিশ্চিত, সাম রেভিলেশন, এখানে রেভিলেশন মানে বাইবেলে একটা অংশ রয়েছে দ্য বুক অফ রেভিলেশন। এই রেভিলেশন কথার অর্থ হচ্ছে উদ্ঘাটন বা প্রত্যাবর্তন, অর্থাৎ সবকিছুর ভালো একটা হতে পারে বা কোনো কিছু একটা ভালো ঘটতে পারে, এটা বোঝানো হয়েছে। শিওরলি সাম রেভিলেশন ইজ অ্যাট হ্যান্ড, নিশ্চয়ই কোনো প্রত্যাবর্তন বা উদ্ঘাটন আমাদের হাতের নাগালেই। যখন পৃথিবীটা
অরাজকতায় পরিপূর্ণ হয়ে যায়, তখন যুগে যুগে বিভিন্ন অবতার রূপে ভগবান কিন্তু এই পৃথিবীতে পদার্পণ করেন। ঠিক আমাদের এই বর্তমান সমাজে যে অরাজক পরিস্থিতি চলছে, আমাদের এই কলিযুগে যে অরাজক পরিস্থিতি চলছে, এই সময়েও একজন অবতারের আগমন ঘটবে, যার নাম কল্কি, যে সবকিছুকে প্রত্যাবর্তন করবেন। ক্লিয়ার? নেক্সট লাইনে যাচ্ছি। সিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। নিশ্চয়ই আবার পুনর্জন্ম হবে ভগবান যীশু খ্রিস্টের। আমরা জানি 2000 বছর পূর্বে যখন আমাদের পৃথিবীটা পাপে পরিপূর্ণ হয়ে গিয়েছিল, তখন যীশু খ্রিস্টের আগমন ঘটেছিল এই পৃথিবীটাকে পাপ মুক্ত করার জন্য, আমাদের মধ্যে ভালোবাসা বিলিয়ে দেওয়ার জন্য। কিন্তু তাকে ক্রুশবিদ্ধ করে আমরা মেরে ফেললাম, অর্থাৎ তাকে ক্রুশবিদ্ধ করে মেরে ফেলা হয়েছিল। হি ওয়াজ ব্রুটালি কিল্ড, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। কিন্তু এবার সেই রূপে তিনি আর আসবেন না, কারণ আমরা জানি কি টিট ফর ট্যাট, অর্থাৎ ইটের বদলে পাটকেল। আমাকে যদি কেউ ভালো কিছু দেয়, তার বিনিময়ে যদি আমি কাউকে খারাপ কিছু প্রদার্পণ করি, তাহলে ও কি পরবর্তীকালে আমাকে ভালো কিছু দেবে? ঠিক তেমন ভাবে জিসাস খ্রাইস্ট আমাদের পৃথিবীতে এসেছিলেন পাপ মুক্ত করার জন্য, কিন্তু আমরা তাকে কি করলাম? পাপ মুক্ত করে ভালোবাসা বিলিয়ে দিচ্ছিলেন, আর আমরা তাকে ক্রুশবিদ্ধ করে মেরে ফেললাম। তো পরবর্তীকালে কিন্তু তিনি আর মনুষ্য রূপে আসবেন না। তারপর লাইনে আসছে দ্য সেকেন্ড কামিং। যখনই এই সেকেন্ড কামিং কথাটা বলছি, হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, এই কথাটা এর আগে খুব কম লোকই বলেছে। অর্থাৎ আমি যে বলছি খ্রিস্টের দ্বিতীয়বার আগমন ঘটতে চলেছে, এই কথাটা এর আগে কেউ বলেনি। তারপর লাইনে when a vast image out of spiritus mundi বা মুন্ডি, spiritus mundi troubles my sight। এখানে স্পিরিটাস মুন্ডিটা কি? স্পিরিটাস মুন্ডি অর্থাৎ এ শেপ উইথ লায়ন্স বডি অ্যান্ড হিউম্যান হেড। আমরা ছোটবেলায় দ্য ল্যান্ড অফ ফেরাওতে পড়েছি ক্লাস 6-এ। ঈশানকে ডাকছিল কে? ওই যে ফিংস বলে একটা প্রাণী, যে হচ্ছে মিশরীয় সভ্যতায় স্ট্যাচুর আকারে অবস্থান করে আছে। তাহলে কি বলছে? যখন আমি এই সেকেন্ড কামিং এর কথাটা উচ্চারণ করি, ভাস্ট ইমেজ, তখন আমার সামনে একটা বড় চেহারা ভেসে ওঠে। কেমন? যার দেহটা সিংহের আর মাথাটা মানুষের। ট্রাবলস মাই আইসাইট, এই দৃশ্যটা আমাকে বিরক্ত করে, আমাকে ভয়ে ফেলে দেয়। সামহার ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট, অর্থাৎ এই স্পিরিটাস মুন্ডিটা মরুভূমির বালির মধ্য থেকে উদ্ভূত হবে। এ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান। দেখতে কেমন হবে? আগেই বলেছি, অর্থাৎ সিংহের মতো দেখতে, আর শরীরটা কার মতো? শরীরটা অর্থাৎ অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, এবং মানুষের মতো দেখতে তার মাথাটা, মানে তার শরীরটা সিংহের আর মাথাটা মানুষের। এ গেজ ব্ল্যাঙ্ক, অর্থাৎ গেজ বলতে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, অ্যান্ড পিটিলেস, নির্দয়, যার মধ্যে কোনো দয়া মায়া নেই। কার মতো? অ্যাজ দ্য সান, সূর্যের মতো। অর্থাৎ ওই স্পিরিটাস মুন্ডিটা নির্দয়ভাবে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে কার মতো? সূর্যের মতো। সূর্যের মতো কেন বলা হয়েছে? সূর্য যেমন করে আমাদের এই পৃথিবীতে সবসময় কি তার কিরণ দিয়ে ভরিয়ে রেখেছে, গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে তাপ দিচ্ছে আমাদেরকে, ঠিক তেমন ভাবে সেও কিন্তু কোনো চোখের পলক না ফেলে আমাদের দিকে তাকিয়ে আছে, এই পৃথিবীর দিকে তাকিয়ে রয়েছে। ইচ মুভিং ইটস স্লো
থাইজ, তার থাইগুলো অর্থাৎ পা গুলো, উরুগুলো ধীরে ধীরে কি করছে, এগিয়ে আসছে। হোয়াইল অল অ্যাবাউট ইট, আর তার চারপাশে রিল শ্যাডো অফ দ্য ইন্ডিগন্যান্ট ডেজার্ট বার্ডস। রিল মানে হচ্ছে পাক খাওয়া বা ঘূর্ণায়মান ভাবে পাক খাচ্ছে। শ্যাডোজ মানে হচ্ছে ছায়া। অফ দ্য ইন্ডিগন্যান্ট ডেজার্ট বার্ডস, ইন্ডিগন্যান্ট মানে হচ্ছে ক্রুদ্ধ, ডেজার্ট বার্ড মানে মরুভূমির পাখিগুলো, অর্থাৎ মরুভূমির পাখিরা ক্রুদ্ধ হয়ে ওই প্রাণীটার চারপাশে কি করছে, পাক খাচ্ছে বা ঘুরছে এবং ওর ছায়াটা তার উপরে পড়ছে। ওপরে যখন কোনো কিছু বস্তু জড়ো হয়ে ঘুরবে তখন তার ছায়াটা কোথায় পড়বে, নিচে পড়বে, তার ঠিক নিচে। অর্থাৎ ওই স্পিরিটাস মুন্ডিটার ওপরে কি ঘুরছে, ওই ইন্ডিগন্যান্ট ডেজার্ট বারগুলো ঘুরছে এবং তার ছায়াটা ওর ওপরেই ফেলছে। দ্য ডার্কনেস ড্রপ এগেইন, আবার চারিদিকে অন্ধকার ছেয়ে গিয়েছে। বাট নাও আই নো দ্যাট 20th century of stony sleep, আমি জানি এই 2000 বছর, আমরা জানি কি, আমি জানি এই 2000 বছর অর্থাৎ 20th century মানে হচ্ছে 2000 বছর। স্টোনি স্লিপ, 2000 বছর ধরে ভগবান কি করছিলেন, ঘুমিয়েছিলেন, অর্থাৎ ভগবান শুয়েছিলেন। মানুষ এতটাই পাপ করছে, এত অরাজকতা চলছে এই পৃথিবীতে, ওয়ার ভেক্সড টু নাইটমেয়ার বাই এ রকিং ক্র্যাডল। ভেক্সড মানে হচ্ছে বিরক্ত, যেন কোনো দুঃস্বপ্নে তিনি জেগে উঠলেন, অর্থাৎ ভগবান যেন কোনো দুঃস্বপ্নে জেগে উঠলেন। এতটা পৃথিবীতে অরাজকতা চলছে, পাপে পরিপূর্ণ হয়ে গেছে। রকিং ক্র্যাডল মানে কি জানো, রকিং ক্র্যাডল মানে হচ্ছে দোলনা। এরপরে লাইনে আছি, অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, কি ভয়ঙ্কর শয়তান। ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, অবশেষে তার সময় এসেছে। স্লাউচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন, স্লাউচেস মানে ধীরে ধীরে নেমে আসছে, টুয়ার্ডস বেথলেহেম, বেথলেহেমের দিকে। বেথলেহেম শহরে আমরা জানি জেসাস খ্রাইস্টের জন্ম হয়েছিল। তাহলে জেসাস খ্রাইস্টের জন্ম হয়েছিল বেথলেহেমে, তো ওই প্রাণীটা আবার ধীরে ধীরে কোন দিকে নেমে আসছে, বেথলেহেমের দিকে। কারণটা কি, বেথলেহেমের মানুষেরা জেসাস খ্রাইস্টকে ক্রুশবিদ্ধ করে মেরেছিল, তাই সেই পাপী মানুষদেরকে বিনাশ করার জন্য ওই প্রাণীটা ধীরে 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 অগ্রসর হচ্ছে আমাদের এই পৃথিবীর দিকে। ক্লিয়ার? এটা গেল আমাদের পোয়েট্রি, লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। তো এরপরে আমরা জানবো এই কবিতার মধ্যে কিছু রেটোরিক্যাল ডিভাইস। আচ্ছা, রেটোরিক্যাল ডিভাইস বলতে অলংকার। অলংকার আমরা কাকে বলবো, যে দেখো মেয়েরা তাদের অলংকার ব্যবহার করে তাদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, ঠিক তেমন ভাবে কবিরা তাদের লেখনীর সৌন্দর্যটাকে বৃদ্ধি করার জন্য কয়েকটা অলংকারের ব্যবহার করেছেন এই কবিতার মধ্যে। সেই অলংকারগুলো কি কি, আমরা প্রথম লাইনে দেখলাম টার্নিং অ্যান্ড টার্নিং, টার্নিং অ্যান্ড টার্নিং হোয়াইটনিং জায়ার। এখানে টার্নিং এই লাইনটাতে দুবার টার্নিং এর ব্যবহার করা হয়েছে। একটা লাইনে যখন দুবার একটা ওয়ার্ড, যখন কোনো লাইনে একটা ওয়ার্ড বারবার ব্যবহার করা হয় তখন সেটাকে বলা হয় রিপিটেশন। কি বললাম, তখন সেটাকে বলা হয় রিপিটেশন। এই রিপিটেশনের ভাগ রয়েছে, একটা ওয়ার্ড আবার ঠিক সেম একটাই ওয়ার্ড যখন অ্যান্ড দ্বারা যুক্ত থাকবে তখন সেটাকে বলা হবে ডায়াক অফ। ক্লিয়ার? তাহলে প্রথম লাইনে আমরা পেলাম একটা রেটোরিক্যাল ডিভাইস যার নাম হচ্ছে রিপিটেশন। এরপরে আমরা যেটা পেয়েছি, ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। এখানে ফ্যালকন আর ফ্যালকনার, তাহলে দেখো ফ্যালকন আর ফ্যালকনার, একটা রুট ওয়ার্ড থেকে যখন আর একটা ওয়ার্ডের আগমন ঘটে তখন সেটাকে বলা হয় পলিপটোটন। রেটোরিক্যাল ডিভাইসের ভাষায় পলিপটোটন বলা হয়। তাহলে একটা রুট ওয়ার্ড থেকে আর একটা ওয়ার্ডের যখন সৃষ্টি হয়। এরপরে লাইনে দেখছি,
দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন। তাহলে আমরা একটা লাইনেই দেখতে পাচ্ছি বেস্ট ভালো, আবার সেই লাইনে দেখতে পাচ্ছি ওর্স্ট। তাহলে ভালো খারাপ একটা লাইনে যখন আমরা দুটো বিপরীত শব্দ দেখতে পাবো, একটার বিপরীত আর একটা, ধরো ভালোর বিপরীত খারাপ, তাহলে এখানে ভালো আর এখানে রয়েছে খারাপ, তাহলে একটা লাইনে যখন আমরা দুটো বিপরীত শব্দ খুঁজে পাবো তখন সেটাকে বলা হবে অ্যান্টিথিসিস, অর্থাৎ বৈপরীত্য বোঝায়। এরপরের লাইনে আমরা আসবো সিওরলি সাম রেভিলেশন ইজ অ্যাট হ্যান্ড। তারপর লাইন আছে সিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। পরপর দুটো লাইনে শুরুটা যখন একই ওয়ার্ড দিয়ে হবে তখন সেটাকে বলা হবে অ্যানাফোরা। ক্লিয়ার? এরপরে পেয়েছি এ গেজ ব্ল্যাঙ্ক পিটিলেস অ্যাজ দ্য সান। গেজটা অর্থাৎ এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কার মতো তাকিয়ে রয়েছে? সান, সূর্যের মতো তাকিয়ে রয়েছে। যখন একটার সঙ্গে আরেকটার কম্পেয়ার বোঝাবে, তুলনা করা বোঝাবে, তখন সেটাকে বলা হয় সিমিলি। এটা তুলনা করা বোঝালে মেটাফরও হয়, কিন্তু সিমিলি কোনটাকে বলবো, মেটাফর কোনটাকে বলবো? যার মধ্যে তুলনা করা বোঝাবে এবং অ্যাজ লাইক কথাটা থাকবে তখন সেটাকে বলবো সিমিলি। তুলনা করা বোঝাবে কিন্তু যার মধ্যে অ্যাজ লাইক থাকবে না সেটাকে বলবো মেটাফর। তাহলে এখানে আমরা পেয়েছি অ্যাজ দ্য সান, সূর্যের সঙ্গে তুলনা করেছে, তাই এটাকে বলবো কি সিমিলি। তো এই হলো আমাদের এই কবিতার রেটোরিক্যাল ডিভাইস গুলো। তো যদি তোমাদের এই কবিতাটা, এই ভিডিওটা দেখে তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, এবং এই কবিতার যদি কোনো জায়গায় বোঝার অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট করে দিও, এবং অবশেষে তোমাদের যদি মনে হয় কবিতাটা উপকারে এসেছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।